অচেনা একজন বাইরের লোক হুট করে একটি বাড়িতে ঢুকে তাদের পরিবারকে জানায় যে সে তাদের যুবতী মেয়েকে নিয়ে যেতে চায় আজীবনের জন্য, তাও আবার মেয়েটির মা বাবার আশীর্বাদ সহ। কোনো অপরিচিত লোক কিভাবে অন্যের বাড়িতে ঢুকে তাদের মেয়েকে নিয়ে যেতে পারে, তাও আবার সারা জীবনের জন্য? আর সবথেকে আশ্চর্যের ব্যাপার এই যে মেয়েটি নিজেই সেই অচেনা লোকটির সাথে যেতে চায়, কারণ লোকটি মেয়েটিকে বশীকরণ করে ফেলেছে, বশ করে ফেলেছে তাকে। লোকটি যা বলে মেয়েটি তাই করে। তো বন্ধুরা, আসুন দেখা যাক লোকটি মেয়েটিকে কিভাবে কি করলো, আর সে মেয়েটাকে তার বাবা মার কাছ থেকে সারা জীবনের জন্য নিয়ে যেতে পারে কি না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কবিরের পরিবারে 4 জন সদস্য। কবিরের স্ত্রী জ্যোতি, তার ছেলে ধ্রুব আর মেয়ে জানকী। জানকীর যে বয়ফ্রেন্ড আছে সেটা তারা সবাই জানে। আর কয়েকদিন পর জানকী তার বয়ফ্রেন্ড এবং বন্ধু বান্ধবের সাথে লাদাখ ঘুরতে যাচ্ছে, আর তার জন্য সে বাবা মায়ের কাছে পারমিশন নেয়। তাদের একটি মাত্র আদরের মেয়ে বলে কথা, তো মেয়ের খুশির জন্য তাকে লাদাখ ঘুরতে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। অ্যাকচুয়ালি তাদের পরিবারটা একটা খুব সুন্দর পরিবার। সবাই সবার সাথে একেবারে বন্ধুর মতো আচরণ করে। খুব সুন্দর হাসি খুশি মজা আনন্দে ভরা একটি পরিবার। একদিন কবির ব্যাগে করে টাকা নিয়ে যাচ্ছিল তাদের ফার্ম হাউসে একজনকে দেবে বলে, তার কাজ সম্পর্কিত ব্যাপারে। রাস্তায় তারা একটি ধাবায় দাঁড়ায় কিছু খাবার জন্য। তো পরোটাতে অত্যাধিক ঘি থাকার কারণে জানকী সেটা খেতে চায় না, কারণ সে ডায়েট ফলো করে। সেখানে হঠাৎ করে একটি লোক এসে তাদের সাথে কথাবার্তা বলে, একই টেবিলে বসে চা খায় এবং সবার সাথে আলাপ সালাপ করে জানায় যে তারও একটা মেয়ে আছে, সে ক্লাস 10-এ পড়ে। লোকটির নাম বনরাজ। বনরাজ সবার সাথে খুব সুন্দর কথা বলে। সেই সময় কবিরের একটা ফোন আসাতে সে সাইডে উঠে গেলে বনরাজ জানকীর সাথে মিষ্টি কথার ছলে কৌশলে নিজের সাথে করে আনা একটা লাড্ডু জানকীকে খাইয়ে দেয়। জানকী লাড্ডুটা খাওয়ার সাথে সাথেই কেমন যেন অস্বস্তি অনুভব করে। সে বনরাজের দিকে তাকিয়ে থাকে, আর বনরাজও তার দিকে তাকিয়ে থাকে। এরপর বনরাজ যা বলে জানকী তাই শোনে। বনরাজ বলে, খাবার নষ্ট করতে নেই মা, খেয়ে নাও। তো সাথে সাথে সে ডায়েট ভুলে সেই পরোটা খেতে শুরু করে। এমনকি কয়েক মিনিটের মধ্যেই সব খেয়ে নেয়। তার বাবা মা দেখে খানিক অবাক হয়। সে নিজেও বুঝতে পারে না যে সে কিভাবে খেলো। সে বনরাজের দিকে বারবার তাকায়। তার অন্যরকম লাগাতে সে তার বাবাকে বলে, বাবা চলো আমরা এখান থেকে চলে যাই। তো সেখান থেকে চলে যাওয়ার জন্য জানকী গাড়িতে এসে বসে, আর তার বাবারা দোকানে কিছু জিনিস নেয়। সেই সময় বনরাজ পাশে এসে তাকে গাড়ির কাজ খুলতে বলে। সে কাজ খুললে বনরাজ তাকে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে বলে, এটা ফার্ম হাউসে পৌঁছে খেয়ে নেবে, বলে সে চলে যায়। তো যেই কথা সেই কাজ। সে ফার্ম হাউসে পৌঁছানোর পরেই বনরাজের দেওয়া বিস্কুটগুলো সব খেয়ে নেয়। এরপর স্নান সেরে জানকীর মা ছাদে এলে দেখে বনরাজ তাদের ফার্ম হাউসের গেটের সামনে দাঁড়িয়ে আছে। তার দেখে ব্যাপারটা ঠিক লাগে না। খানিকক্ষণ পরেই তারা দেখে বনরাজ বাড়ির ভিতরে চলে এসেছে। বনরাজ বলে, সরি, আমি আমার মেয়েকে কল করতে চাইছি, কিন্তু আমার ফোনে ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে, তাই কিছু মনে না করলে 15টা মিনিট দিন, ফোন চার্জ হলেই চলে যাব, জাস্ট 15টা মিনিটের ব্যাপার। পাশ থেকে জানকী বলে, বাবা ইনি আমায় রিকোয়েস্ট করলেন যে আমি যেন এনাকে বাড়ির ভেতরে নিয়ে আসি, তাই আমি ভেতরে নিয়ে এলাম। তো কবির তার ফোন চার্জের ব্যবস্থা করে দিয়ে উপরের ঘরে চলে যায়। সেখানে তার স্ত্রী তাকে বলে, কবির আমি চাই এই লোকটা আমাদের বাড়ি থেকে চলে যাক, আমার ঠিক লাগছে না এই লোকটাকে, ধাবা থেকে আমাদের ফলো করে বাড়ি অবধি চলে এসেছে। কবির বলে, ঠিক আছে তুমি মেন দরজাগুলো লাগিয়ে দাও, আমি ওকে বের করানোর চেষ্টা করছি। এদিকে নিচে জানকী বনরাজের কাছে এসে তার সাথে কথা বলতে শুরু করে দেয়। তার বয়ফ্রেন্ডেরও কথা বলে, আঙ্কেল তুমি জানো আমরা লাদাখ ঘুরতে যাচ্ছি। বনরাজ বলে, বাহ খুব ভালো তো, সরি কিন্তু তুমি তো লাদাখ যেতে পারবে না। জানকী বলে, কেন? বনরাজ বলে, কারণ তোমাকে আমার সাথে যেতে হবে, আমার বাড়িতে, সারা জীবনের জন্য। সেখানে তোমার অনেক মজা আসবে, অনেক ভালো লাগবে। বলো ঠিক আছে তোমার সাথে যাব, বলো জানকী। জানকী কাঁপা কাঁপা স্বরে বলতে লাগলে এমন সময় জানকীর ভাই এসে জানকীকে বলে, চলো দিদি আমরা খেলি। বনরাজের কথা বলার ডিস্টার্ব হওয়ার ফলে সে রেগে গিয়ে জানকীকে বলে, জানকী আজ তোমার ভাইয়ের সাথে তুমি এতটাই খেলো যে আর কোনোদিনও যেন তার তোমার সাথে আর খেলার মন না করে। ফলে সে তার ভাইকে দোলনায় নিয়ে গিয়ে এতটাই দোল দেয় যে তার ভাইয়ের প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তবুও সে দোলনা থামায় না। তার ভাই চিৎকার করলেও থামায় না, তার বাবা মা এসে বললেও সে থামায় না। অবশেষে বনরাজ এসে বললে সে দোলনা থামায়। কবির বলে, এটা কি ধরনের পাগলামি জানকী, এটা কি কোনো খেলার নীতি হলো? এভাবে কে খেলে? সে নিজেও বুঝতে পারে না যে সে কেন এমন করছে। সে তার বাবাকে বলে, সরি বাবা, কেন জানি না লোকটা আমাকে যাই বলছে আমাকে সেটাই করতে ইচ্ছা করছে। কবিরের বিষয়টা সন্দেহজনক লাগাতে সে বনরাজকে বলে, আপনি চলে যান বাড়ি থেকে। বনরাজ হেসে বলে, আপনি হয়তো বুঝতে পারেননি, আমি এ বাড়ি থেকে যাব না, যাচ্ছি না, যতক্ষণ পর্যন্ত আমার কাজ শেষ না হচ্ছে আমি এ বাড়ি থেকে যাচ্ছি না।
বানরাজ যেতে না চাইলে কবির তার হাত ধরে তাকে বের করে দিতে লাগলে বানরাজ জানকীকে বলে, জানকী তোমার বাবাকে থামাও, যাতে সে আমাকে বাড়ি থেকে বের না করে দেয়। তো জানকী সেটাই করে, বানরাজকে বাড়ি থেকে বের করতে দেয় না। কবির তাকে সরিয়ে দিলে উল্টে সেই তার বাবাকে জোরে ধাক্কা দিয়ে বলে ও যাবে না এই বাড়ি থেকে। এমনকি সে বানরাজের কথায় তার বাবাকে থাপ্পড় পর্যন্ত মেরে দেয়। তার বাবা মা আতঙ্কিত হয়ে যায়। তার মা তার কাছে এসে বলে, মা তুমি কেন এমন করছো? সে বলে, আঙ্কেল আমাকে বলেছে তাই। তার মা বলে, আঙ্কেল যেটা বলবে সেটা তোমার করা জরুরি নয়। বানরাজ আবার সোফায় বসে বলে, হ্যাঁ জরুরি আছে, আমি যা বলবো সেটা করা জরুরি আছে, এমনটা বলো জানকী। জানকীও তখন বলে, হ্যাঁ আঙ্কেল যা বলবে সেটা করার আমার জরুরি আছে। এরপর কবির বানরাজের কাছে এসে বলে, কি করেছো তুমি আমার মেয়ের সাথে? বানরাজ তখন দাঁড়িয়ে বলে, কালো জাদু, বশীকরণ করেছে আপনার মেয়েকে। এখন আপনাদের আদরের মেয়ে আমার বশে। আমরা সবাই ভগবানের হাতের কাঠপুতুল। এখন আপনি এটা ভাবুন যে আপনাদের মেয়ে এখন আমার হাতের কাঠপুতুল, আর আমি ওর ভগবান। আমি যা বলবো ও তাই করবে। দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি। সে জানকীকে তার সামনে সোফায় এসে বসতে বলে। জানকী এসে সোফায় বসলে আবার তাকে উঠতে বলে। সে উঠে পড়ে, আবার বসতে বলে, সে বসে পড়ে। এইভাবেই উঠতে বসতে বলতেই থাকে, আর জানকী সেটাই করতে থাকে। এরপর বানরাজ বলে, জানকী তুমি একটা বাচ্চার মতো কাঁদতে থাকো। তো জানকী কাঁদতে শুরু করে। বানরাজ বলে, আরও জোরে কাঁদো। সে জোরে জোরে কাঁদতে শুরু করে। বানরাজ বলে, হচ্ছে না, চিৎকার করে কাঁদতে থাকো। জানকী চিৎকার করে কাঁদতে থাকে। এরপর বানরাজ বলে, এক কাজ করো জানকী, তুমি সুইমিং পুলে গিয়ে নিজের শ্বাস আটকে ডুবে থাকো যতক্ষণ পর্যন্ত না আমি ডাক দিচ্ছি। তো জানকী সেটাই করতে যেতে লাগলে তার বাবা মা তাকে প্রাণপণে আটকানোর চেষ্টা করে, কারণ সে যদি পুলে ডুবে থাকে তাহলে সে শ্বাস বন্ধ হয়ে মারা যাবে। তার মা বাবা তাকে ধরে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে প্রাণপণে চেষ্টা করে সুইমিং পুলে যাওয়ার জন্য। তা দেখে বানরাজ হাসতে থাকে, মজা নিতে থাকে। কবির বানরাজের উপর রেগে গিয়ে বলে, আমার মেয়ের সাথে এমনটা কেন করছিস তুই? বানরাজ বলে, আপনি বলুন, আপনি এমনটা কেন করছেন আপনি স্যার? এইভাবে বলুন। উপায় না পেয়ে কবির সেটাই বলে, এমনটা কেন করছেন স্যার? সে বলে, হ্যাঁ এবার ঠিক আছে। তখন সে আবার জানকীকে সোফায় বসতে বলে। জানকী সোফায় বসলে তার মা বানরাজকে বলে, আপনি আমাদের থেকে কি চান? বানরাজ বলে, হ্যাঁ এটা হলো সঠিক প্রশ্ন। এবার কাজের কথায় আসি। প্রথমে তো আপনাদের সবার ফোনগুলো আমার কাছে নিয়ে আসুন। তো ফোনগুলো নিয়ে এসে তার সামনে টেবিলে রাখলে বানরাজ জানকীকে বলে, জানকী এবার তুমি সব ফোনগুলো ভেঙে ফেলো আর বাড়ির সমস্ত টেলিফোন লাইন আর ইন্টারনেট লাইন কেটে ফেলো। তো জানকী প্রথমে ফোনগুলো ভাঙে আর তারপর টেলিফোন ও ইন্টারনেট লাইনের তারগুলো কেটে দেয়। এরপর সে রান্নাঘর থেকে চা পাতির প্যাকেট আনতে বলে আর সেগুলোকে সব খেয়ে নিতে বলে। জানকী রান্নাঘর থেকে চা পাতির প্যাকেট এনে প্যাকেট খুলে সব খেয়ে নেয়। এরপর বানরাজ আসল কথাটা বলতে শুরু করে। সে বলে, আমি চাই আপনারা আপনাদের মেয়েকে আমাকে দান করে দিন। শুনে তার মা বাবা কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাদের মেয়েকে ছেড়ে দিন প্লিজ, আমরা আপনার কি ক্ষতি করেছি? বানরাজ বলে, আরে না না, আপনারা আমার কোনো ক্ষতি করেননি, কিন্তু কথা হচ্ছে যে আমাকে আপনাদের মেয়েকে নিয়ে যেতে হবে আপনাদের আশীর্বাদের সাথে। আপনাদের শুধু হাত উঠিয়ে মেয়ের সামনে বলতে হবে যে আপনারা আজীবনের জন্য আপনাদের মেয়েকে অর্পণ করে দিচ্ছেন, ব্যাস এটুকুই। কবির বলে, এটা কখনোই হবে না। বানরাজ বলে, হবে তো নিশ্চয়ই। স্বামী স্ত্রী দুজনে আলোচনা করে আমাকে জবাবটা দিন তাড়াতাড়ি। কবির বলে, আমাদের জবাব একই থাকবে। বানরাজ বলে, কবির আমি কিন্তু বিকৃতি ঘটা দিমাগের একজন মানুষ, যেটা বলি সেটাই করি। আমার কাজ সেরে আজ রাতের মধ্যে আমাকে ফিরতে হবে। যখন মানুষ আমার সামনে চিৎকার করে, কান্না করে, আমার হাতে পায়ে ধরে, আমার কাছ থেকে ভিক্ষা চায়, তখন আমার খুব ভালো লাগে। আর তার থেকে ভালো লাগে তখন যখন আমি রক্ত দেখি। তো আপনারা আমাকে যত না করবেন আমি কিন্তু নিজের সীমা পেরিয়ে যাব বলে দিলাম। তাই আপনাদের আশীর্বাদ সহ আপনাদের মেয়েকে আমাকে এখান থেকে নিয়ে যেতে দিন। কবির ভীষণ রেগে গিয়ে বানরাজের উপর ঝাঁপিয়ে পড়ে গলা টিপে ধরে মুখে ঘুষি মারতে থাকে। সেই সময় জানকীর ভাই সেখানে আসাতে বানরাজ জানকীকে বলে, জানকী তুমি তোমার ভাইয়ের মাথা ফাটিয়ে দাও। তো জানকী তার ভাইকে ধরে তার মাথা ফাটিয়ে দেয়। তার মাথা দিয়ে রক্ত বেরোতে থাকে। ফলে কবির বানরাজকে ছেড়ে তার ছেলের কাছে চলে যায়। সে বানরাজকে বলে, এর অবস্থা খুব খারাপ, রক্ত বেরোচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তোমার যা চাই আমি তোমাকে তাই দেবো, তুমি চাইলে এই বাড়িটাও তোমার নামে করে দেবো। প্লিজ আমাদের মুক্তি দাও, আমার মেয়েকে মুক্তি দাও। বানরাজ বলে, গুড, ভেরি গুড, ঠিক আছে, বাড়িতে যা কিছু আছে সব নিয়ে এসো, যাও 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 যাও। তো কবির যত টাকা এনেছিল তা সহ আরও বাকি যা ছিল টাকা পয়সা সোনা দানা একটি ব্যাগে করে বানরাজকে দিয়ে দেয়। আর বানরাজ ব্যাগ নিয়ে চলে যায়। কবির সাথে সাথে দরজা লাগিয়ে দিয়ে এক স্বস্তির নিঃশ্বাস নেয় এবং তার মেয়েকে জড়িয়ে ধরে। ঠিক তখনই বুঝতে পারে যে বাইরে কিছু একটা হচ্ছে। সে দরজা খুলে দেখে বানরাজ টাকা পয়সা সোনা দানার ব্যাগটা আগুনে জ্বালিয়ে দিয়েছে। বানরাজ তখন বলে, কি ভেবেছিলে তুমি আমাকে টাকা পয়সা দিয়ে কিনে নেবে? ধন দৌলত, টাকা পয়সা, লোভ লালসা, যৌনতা, এগুলো সব তুচ্ছ মানুষের তুচ্ছ শখ, দুর্বলতা। আর এই দুর্বলতা আমার মধ্যে নেই।
সে আবার বাড়ির ভিতরে এসে বসে পড়ে। এবার সে জানকীকে তার বাবা মায়ের সামনে টর্চার করতে থাকে। সে জানকীকে বলে, জানকী তুমি নিজের গালে জোরে জোরে করে থাপ্পড় মারতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার মুখ দিয়ে রক্ত না বেরিয়ে যায়। সে নিজেকে থাপ্পড় মারতে থাকে আর তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। কবির সেগুলো দেখে সহ্য করতে না পেরে উপরের ঘরে ধ্রুবর কাছে চলে যায় আর ভাবতে থাকে কি করে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে, কি করে সে নিজের মেয়েকে বনরাজের কাছ থেকে বাঁচাবে। নিচে বনরাজ জানকীকে বলে, জানকী এবার একটু ডান্স হয়ে যাক, একটু পার্টি হয়ে যাক, এই নাও ফোন, ব্লুটুথ স্পিকারে মিউজিক চালিয়ে নাচতে থাকো। তো জানকী গান চালিয়ে নাচতে থাকে আর তার মা বুকে কষ্ট চেপে ধরে সেগুলোকে সহ্য করে। জানকী 1-1.5 ঘন্টা ধরে নাচতেই থাকে, ক্লান্ত হয়ে পড়ে, তবুও তাকে নাচতে বলে। সে হাঁপিয়ে গিয়ে রীতিমতো দুর্বল হয়ে যায়। তার মা তাকে জল খাওয়াতে লাগলে বনরাজ তাকে জলও খেতে দেয় না, বলে জানকী জলগুলো ফেলে দাও। জানকী জলের গ্লাস ফেলে দেয়। বনরাজ সোফায় শুয়ে শুয়ে বলে, জানকী তুমি কিচেন থেকে চাকু নিয়ে এসো। জানকী চাকু নিয়ে এলে বলে, আমি 1 থেকে 10 গুনবো, এর মধ্যে যদি তোমার মা উপরের ঘরে চলে না যায় তাহলে তুমি তোমার মাকে চাকু মেরে দিও। সে 1-2 করে গুনতে থাকে আর জানকী 10 গোনার অপেক্ষায় থাকে তার মাকে চাকু মারার জন্য। অবশেষে 10 গোনার আগেই তার মা উপরে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ পর কবির এবং তার স্ত্রী দুজনে নিচে এসে জানকীকে সিঁড়ির সাথে বেঁধে রেখে বনরাজকে মারতে শুরু করে। অনেক ধস্তাধস্তি মারামারির পর কবির তার গলায় একটা কাঠের টুকরো চেপে ধরে বলে, বল আমার মেয়েকে মুক্তি দিবি কিনা বল। কবির আরও জোরে তার গলা চেপে ধরে বলে, বল আমার মেয়েকে মুক্তি দিবি কিনা বল। বনরাজ তখন ওইভাবেই কষ্ট করে কাঁপা কাঁপা আওয়াজে জানকীকে বলে, জানকী তুমি হাসতে শুরু করো, জোরে জোরে হাসতে শুরু করো, আর ততক্ষণ হাসতে থাকবে যতক্ষণ তুমি হাসতে হাসতে মরে না যাও। তো জানকী এতটাই জোরে জোরে হাসতে থাকে যে কবির কান বন্ধ না করে থাকতেই পারে না। বনরাজ উঠে হাসতে হাসতে বলে, কই মারলে আমাকে? হ্যাঁ, একটা গোপন কথা বলি, যদি আমি মরে যাই না তবে আমি সবার শেষে যা বলেছি সেটা করতে করতে তোমার মেয়েও মরে যাবে। দাঁড়িয়ে এসে হাসতে থাকা জানকীকে বলে, আরে জানকী হাসা বন্ধ করে দাও, আমার মনে হয় তোমার বাবা চায় যে তুমি আবার আগের মতো হয়ে যাও, তুমি আগের মতো স্বাভাবিক হয়ে যাও, আর আমি তোমাকে সারা জীবনের জন্য স্বাধীন করে দেব। সে কবিরকে বলে, কবির সেটাই হবে, তুমি শুধু জানকীকে আমার সাথে যেতে দাও, অর্পণ করে দাও আমায়, আমি প্রমিস করছি খুব তাড়াতাড়ি ওকে আমি একেবারে স্বাধীন করে দেব, প্রমিস। সে জ্যোতির দিকে তাকিয়ে বলে, আচ্ছা বৌদি আপনাদের ছেলে এখন কেমন আছে? ওর মাথা ফেটে গেছে না? যন্ত্রণা হচ্ছে ওর? আচ্ছা একটা কাজ করি, ওর যন্ত্রণা একেবারে দূর করে দেই। বলে সে জানকীর হাতের বাঁধন খুলে দিয়ে বলে, জানকী তুমি তোমার ভাইকে একেবারে মেরে ফেলো, যাও। তৎক্ষণাৎ সে তার ভাইকে মেরে ফেলার জন্য উপরের ঘরে যেতে লাগে আর তার বাবা মা নিজের ছেলেকে বাঁচানোর জন্য জানকীকে আটকাতে লাগে। জানকী তাদের ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে ধ্রুবর ঘরে চলে যায়। ধ্রুব নিজের জীবন বাঁচানোর জন্য এক ঘর থেকে অন্য ঘরে আর অন্য ঘর থেকে সারা বাড়ি করে বেড়ায়। প্রায় অনেকটা সময় ধ্রুব নিজেকে বাঁচিয়ে রাখলেও একসময় সে ছাদে চলে আসে আর তার পালাবার কোনো উপায় থাকে না। ফলে জানকী তাকে ধরে একেবারে ছাদ থেকে ফেলে দেয়। কবির নিচ থেকে তাকে ধরার চেষ্টা করলেও পারে না। ধ্রুব নিচে পড়ে গিয়ে একেবারে শান্ত হয়ে যায় আর কোনো সারা শব্দ করে না। কবির আর জ্যোতি কান্নায় ভেঙে পড়ে, কারণ ধ্রুব আর বেঁচে নেই। কিন্তু না, সে মারা যায়নি। কিছুক্ষণ পরে সে নড়াচড়া করে ওঠে। পেছনে বনরাজ জানকীকে নিয়ে এসে বলে, এখনো সময় আছে, নিজের ছেলেকে বাঁচাও, জানকীকে নিয়ে যেতে দাও, তাহলে ধ্রুবকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে। উপায় না পেয়ে বুক চাপা কষ্ট নিয়ে বলে, হ্যাঁ ওকে নিয়ে যাও। শুনে বনরাজ খুশি হয়ে বলে, গুড, এবার আমার সাথে সাথে বলো তোমরা যে আমরা আমাদের মেয়ে জানকীকে ভগবান বনরাজকে সারা জীবনের জন্য অর্পণ করছি। তারা দুজনে সেটা বললে বনরাজ জানকীকে নিয়ে চলে যায়। এরপর কবির জ্যোতিকে আর তার ছেলেকে গাড়ি করে পাঠিয়ে দেয় ডাক্তারের কাছে। কবিরের বাম হাতে চাকু ঢুকে আছে। যখন সে ধ্রুবকে বাঁচানোর জন্য জানকীকে আটকিয়েছিল তখন জানকী তার বাবার হাতে চাকু ঢুকিয়ে দিয়েছিল। তো কবির হাত থেকে চাকুটা বের না করে সেখানে ভালো করে কাপড় পেঁচিয়ে সাইকেল নিয়ে তাদের বাড়ির কাজের লোক শ্যামের বাড়িতে যায়। গিয়ে তার ফোনটা নিয়ে ম্যাপ অন করে দেখে যে বনরাজ জানকীকে নিয়ে কোথায় যাচ্ছে। আসলে আগে বাড়িতে থাকার সময় বনরাজের মোবাইলটা এক জায়গায় রাখা ছিল। তখন কবির চুপ করে এসে তার মোবাইল থেকে জিপিএস লোকেশনটা শ্যামের মোবাইলে পাঠিয়ে দিয়েছিল। মূলত এখন বনরাজ কোথায় যাচ্ছে জানকীকে নিয়ে কবির তার লোকেশনটা দেখতে পাবে। তো কবির শ্যামের বাইক নিয়ে লোকেশন দেখতে দেখতে যেতে লাগে। এদিকে বনরাজ জানকীকে নিয়ে জঙ্গলের এমন একটি জায়গায় নিয়ে আসে যেখানে আরও অনেক মেয়ে আছে। সব মেয়েরাই বনরাজের বশীকরণ করা। জানকীর মতো করে ঠিক একই রকমভাবে সে সবাইকে বশ করে এখানে নিয়ে এসেছে। এখানে এসে সে নিজের রূপ পরিবর্তন করে, পোশাক পরিবর্তন করে এবং নিজের কাজে লেগে পড়ে। সে একটি বড় গর্তে আগুন জ্বালিয়ে যজ্ঞ করে আর যজ্ঞের চারিপাশে জানকী সহ বশ করা সব মেয়েরা দাঁড়িয়ে থাকে। বনরাজ চিৎকার করে সবাইকে বলে, আজকে আমি তোমাদের সবাইকে স্বাধীন করে দেব, তোমরা সবাই স্বাধীন হতে চাও তো? সব মেয়েরাই ভয়ঙ্করভাবে চিৎকার করে বলে, হ্যাঁ।
তার পাশে একটি জিনিসে রাখা অনেকগুলো কালো পুতুল আর একটি লাল পুতুল আছে। তার মধ্যে থাকা একটা কালো পুতুল নিয়ে সব মেয়েদের বলে, যখন আমি এই কালো রঙের পুতুলকে আগুনে ফেলে ভস্ম করে দেব, তখন তোমরা সবাই আগুনের দিকে এগিয়ে আসবে। সবাই চিৎকার করে বলে ঠিক আছে। সে এবার লাল পুতুলটা দেখিয়ে বলে, আর যখন আমি এই লাল পুতুলটাকে আগুনে ফেলে ভস্ম করে দেব, তখন তোমরা সবাই স্বাধীন হওয়ার জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। জানকী সহ সবাই চিৎকার করে বলে ঠিক আছে। আসলে এই যজ্ঞ সম্পূর্ণ করার পর বানরাজ অনেক শক্তিশালী হয়ে যাবে। সে এই দুনিয়ার ভগবান হয়ে যাবে। সে যা চাইবে তাই হবে, যা করবে তাই হবে। আর এটা তাকে আজকে রাতের মধ্যেই করতে হবে। আজ রাতই হলো এই কাজ সম্পূর্ণ করার সময়। 1000 বছরের মধ্যে একবার আসে এই রাত। তো বানরাজ নিজের কাজ শুরু করে দেয়। সে একটা একটা করে কালো পুতুলগুলো আগুনে ভস্ম করে দেয়। আর সব মেয়েরা ধীরে ধীরে আগুনের দিকে এগিয়ে আসতে শুরু করে। কালো পুতুলগুলো প্রায় শেষ হয়ে গেলে সেই সময় সেখানে কবির চলে আসে। কয়েকজন তাকে মেরে কাহিল করে টেনে নিয়ে বানরাজের পায়ের নিচে এনে ফেলে রেখে দেয়। বানরাজ তাকে বলে, কবির তোমাকে এখানে আসা উচিত ছিল না। তুমি জানো এখানকার সব মেয়েদের ট্রেনিং দেওয়া আছে যে কেউ যদি আমায় একটু হলেও আঁচড়ে নেয় তাহলে সবাই তাকে কাঁচাই খেয়ে ফেলবে। তো এরপর সে কালো পুতুলগুলো আগুনে ভস্ম করে দিয়ে লাল পুতুলটা হাতে উঠিয়ে নেয়। ঠিক তখনই পাশ থেকে আগুনে জ্বালানো একটি কাঠের টুকরো নিয়ে কবির বানরাজের পায়ে আঘাত করে। ফলে পুতুলটা তার হাত থেকে কবির নিয়ে নেয়। পায়ে আঘাতের যন্ত্রণায় বানরাজ মুখটা নিচু করে চিৎকার করে উঠলে তৎক্ষণাৎ কবির তার ডান হাত দিয়ে বানরাজের জিভটা টেনে ধরে এবং বাম হাতে ঢুকে থাকা চাকুটা দিয়ে তার জিভটা একেবারে কেটে নেয়। বানরাজ সাথে সাথে নিচে পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করতে লাগে। সে আর মুখ দিয়ে কিছুই বলতে পারে না। কবির তার জিভটা আগুনে ফেলে দেয়। তা দেখে সব মেয়েরা কবিরের কাছে এসে তাকে চারিপাশ থেকে ঘিরে ধরে। ঠিক তখনই সব মেয়েরা শুনতে পায় যে তাদের ভগবান বানরাজ বলছে যে তুমি আবার আগের মতো হয়ে যাও, আগের মতো স্বাভাবিক হয়ে যাও, আমি তোমাকে স্বাধীন করে দেব। কিন্তু বানরাজ কি করে বলবে? তার তো জিভই নেই, সে কি করে বলবে? আসলে এখানে কবির একটা চমৎকার বুদ্ধিকে কাজে লাগিয়েছে। আসলে কবিরের ছেলে ধ্রুবর একটা অডিও রেকর্ডার আছে। ফার্ম হাউসে যখন কবির বানরাজকে মারধর করতে লেগেছিল ঠিক তখন থেকেই অডিও রেকর্ডারটা চালু করে রেখেছিল সে। আর তখন একসময় বানরাজ জানকীকে বলেছিল না যে জানকী, আমার মনে হয় তোমার বাবা চায় যে তুমি আবার আগের মতো হয়ে যাও, তুমি আগের মতো স্বাভাবিক হয়ে যাও, আর আমি তোমাকে সারা জীবনের জন্য স্বাধীন করে দেব। তো সেই কথাগুলো রেকর্ড হয়ে যায়। রেকর্ড হয়ে যাওয়ার পর কবির বুদ্ধি করে আগে এবং পরের অংশগুলো এডিট করে কেটে ফেলে। আর শুধু এটুকুই রাখে যে তুমি আবার আগের মতো হয়ে যাও, তুমি আগের মতো স্বাভাবিক হয়ে যাও, আর আমি তোমাকে সারা জীবনের জন্য স্বাধীন করে দেব। তো বানরাজের সেই ভয়েস রেকর্ডিংটা কবির এখানে চালু করে দেয়। আর বানরাজের গলার স্বর তো তারা জানেই, তার কথা তো তারা শুনবেই। ফলে সব মেয়েরা অডিও রেকর্ডারটার কথা অনুযায়ী সবাই আবার আগের মতো হয়ে যেতে শুরু করে, নর্মাল হয়ে যেতে লাগে। সবার হুঁশ ফিরে আসে এবং সবাই বুঝতে পারে যে তাদেরকে বশ করা হয়েছিল। এক সময় সবাই পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। সেখানে কবির জানকীকে জড়িয়ে ধরে কাঁদে। অবশেষে সে নিজের মেয়েকে বাঁচাতে পারল, তাকে বানরাজের কবল থেকে মুক্ত করলো। আর শুধু সে নিজের মেয়েকে নয়, আরও অনেক বাবার মেয়ের জীবন বাঁচালো। এরপর সব মেয়েদেরকে নিজেদের বাড়িতে পৌঁছে দেয়। তাদের মা বাবারা নিজের মেয়েদের দেখে কান্নায় ফেটে পড়ে। নিজের মেয়ের বাড়িতে ফেরার আনন্দে তারা অঝরে কান্না করে, কারণ তারা ভেবেছিল যে তারা আর তাদের মেয়েকে কখনোই পাবে না। এখন কথা হচ্ছে যে বানরাজের কি হলো? আসলে কবির জানে যে বানরাজকে যদি পুলিশের হাতে তুলে দেয় তাহলে সে একদিন না একদিন ছাড়া পাবেই। তাই কবির নিজেই বানরাজকে বছরের পর বছর না খাইয়ে না দাইয়ে একটি মাটির নিচে গোপন জায়গায় বন্দি করে রাখে। নিজের মা বাবার থেকে সন্তানকে কেড়ে নেওয়ার উচিত সাজা দেয় তাকে।